আগামী 12 এপ্রিল রোজ শনিবার। আগামী 12 এপ্রিল রোজ শনিবার। আসছে 12 এপ্রিল শনিবার। আগামী 12 এপ্রিল শনিবারে। আগামী 12 এপ্রিল শনিবার। আগামী 12 এপ্রিল আগামী 12 এপ্রিল রোজ শনিবার। আগামী 12 তারিখ অর্থাৎ শনিবার। 16 জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা। আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে। আমি সে নিয়ে বহুবার টকশো করেছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম, মানে এক বাক্যে যারা আলেম, বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত, কওমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কিংবা জামাত, হেফাজত, চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত, এই সর্বঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে, তাদের মধ্য থেকে 116 জনের নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিন আফরোজ। দর্শক, 12 এপ্রিল রোজ শনিবার বিকেল 3টায় এক বিশাল কর্মসূচির ডাক দিল ইসলামী স্কলাররা থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ সহ সকল দলের নেতারা। এবং খুশির খবর হলো ইসলাম বিদ্বেষী তুরিন আফরোজকে আবার গ্রেফতার করা হয়েছে। শোনা যাচ্ছে তাকে আবার কঠিন শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ইতিমধ্যে ফয়জুল করিম ভাই তার কিছু গোপন সিক্রেট প্রকাশিত করেছেন, যা জানলে আপনার অবাক হয়ে যাবেন। তো দর্শক, আপনারা তার কি শাস্তি চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 116 জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা। আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে। আমি সে নিয়ে বহুবার টকশো করেছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম, মানে এক বাক্যে যারা আলেম, বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত, কওমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কিংবা জামাত, হেফাজত, চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত, এই সর্বঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে, তাদের মধ্য থেকে 116 জনের নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিন আফরোজ এবং বিচারপতি মানিক। বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আর তুরিন আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে 2022 সালের 11 মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর হাতে একটি শ্বেতপত্র তুলে দেন গণকমিশন, যে গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ, এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসেবে। এবং তাদের 5 সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন। কত বড় ধৃষ্টতা! চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা, বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি, সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে। এই আলেমরা এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময়? আওয়ামী লীগের 2022 সালে। তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো, যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো, সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে, দুষ্কৃতি হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। তারা আবার 116 জন আলেমের নামে শ্বেতপত্র প্রকাশ করে। দেখেন, জঙ্গি ও অর্থায়নে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে, মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট নাকি আলেমরা করে, অথচ আলেমরা বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিই তো রক্ষা হতো না। আমরা ঈদের নামাজে যাই, আমরা জুমার নামাজে যাই, প্রতিটা মুহূর্ত যে খুতবাগুলো শুনি, তার মানে কি আমরা সেখানে কি শুনি? সুশৃঙ্খলভাবে চলতে হবে, দেশকে ভালো রাখতে হবে, ধর্ম পালন করতে হবে, কর্মময় জীবন গঠন করতে হবে, পরিবারের শান্তি রাখতে হবে, সমাজটাকে বিনির্মাণ করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। এই আলোচনাগুলো যারা করেন তারা হয়ে গেলেন কি? জঙ্গি, অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী। এই ছিল আওয়ামী লীগের সময় ট্যাগিং এর রাজনীতি। এবং তারা সেই সময় একটা ওয়াইজেনদের তালিকা প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনে জমা দেয়, এবং সেটা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। মানে তারা একটা গণকমিশন করেছে, তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস, এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি, মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে। আবার কারা? ঘাতক দালাল নির্মূল কমিশনের সমন্বয়। আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে। এরা সবগুলো হচ্ছে মুরগি চোর, এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধ অপরাধী। এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না, তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন। এবং মজার বিষয় কি, বাংলাদেশের এই জঙ্গি, অর্থায়ন এগুলো নিয়ে 2200 পৃষ্ঠার তৎকালীন সময় 2200 পৃষ্ঠা তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে। তার মধ্যে 760 এবং 761 নম্বর পৃষ্ঠায় এই 116 জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এদেরকে ব্যান্ড করতে হবে, তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে দুদক তাদের কাছে যাতে তাদের আয়ের উৎস দেখে, তাদের কার্যক্রম বন্ধ করে, তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায়, এই কাজ তারা শুরু করেছিল। আমি তৎকালীন সময় টকশোতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে তুরিন আফরোজ, তারপরে আপনার কালামানিক, এরা এই টাকা কোথায় পেল? এই 2200 পৃষ্ঠার যে ওয়ার্ক করেছে, এই ওয়ার্কেরই তো তদন্ত করা উচিত। তাকে কোন এজেন্সি এই টাকাটা দিল? আলেমদের বিরুদ্ধে আপনি যে তালিকা করলেন, আপনি কওমি মাদ্রাসা গেলেন, তারা বলেছেন যে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছে, সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে। তোমাকে প্রথম কথা হচ্ছে, তোমার কে অধিকার দিয়েছে কওমি মাদ্রাসাগুলোতে ভিজিট করার? তোমাকে কে অধিকার দিয়েছে আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আলেম ওলামার জায়গাগুলো ভিজিট করার? তুমি কার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠন করেছো? বাংলাদেশে চুরি হলে, ডাকাতি হলে, সন্ত্রাসী হলে, চাঁদাবাজি হলে তদন্ত কমিশন হয়, হলে সেটা রিপোর্ট প্রকাশ হয়, 2200 পৃষ্ঠার হয়। কিন্তু আলেমরা, বাংলাদেশের সুবক্তা যারা বাংলাদেশের ভালো মানুষ ছিলেন, তাদের তালিকা করতে আমরা কমিশন গঠন করে হাজারো প্রতিষ্ঠান ভিজিট করেছে। তারপরে এই যে 2200 পৃষ্ঠার একটা বিশাল রচনা সামগ্রী রেডি করলেন, এটার মধ্যে যে এত বড় তালিকা করলেন, এই টাকা পাইলেন কোথায়?
জবাব তারা দিতে পারে নাই। এই তুরিন আফরোজ হচ্ছে সেই তুরিন যে তার আপন মাকে ঘর থেকে বের করে দিয়েছিল। পত্রপত্রিকা আছে, সার্চ করে দেখেন। সংসারে শান্তি নাই, অশান্তির মূল এরা হচ্ছে কালামানিক। এই মানিকের সাথে হচ্ছে এদের সম্পর্ক। এই তুরিন আমার ভয়তে টকশোতে তখন আসে নাই। 2টা প্রোগ্রামে দাওয়াত দিয়েছে, সেখানে তিনি উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেছিলেন যে ডক্টর ফয়জুল থাকলে সেখানে যাবে না। নিশ্চয়ই আপনার সেই সময়কার টকশো লাইভগুলো দেখেছেন। আমি স্পষ্ট প্রতিবাদ করেছিলাম যে আলেম সে যে ঘরানার হোক, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে কেউ যেতে পারবে না, কারণ তারা এই দেশের সমাজের সবচেয়ে ভালো মানুষ হিসেবে যদি কিঞ্চিত পাওয়া যায়, তাই আলেম কি পাওয়া যায়। আমি বলছি না যে আলেম মানে একেবারে নিষ্কুলুষ, তার কোনো ভুল নাই এমন কোনো মানুষ পৃথিবীতে নাই, কিন্তু যেই অভিযোগে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, এই ভুলগুলো তো আলেমদের মধ্যে নাই। এই ভুলগুলো তো মিথ্যা। তারা তো জঙ্গিবাদ তৈরি করে না, তারা তো জঙ্গির অর্থায়ন দেয় না, তারা তো সন্ত্রাসবাদ করে না, বরং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবার আগে তারাই মিছিল করে। এই যে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আলেমরা কথা বলে। প্রত্যেকটি গতকালকে মিছিল হয়েছে, কোনো এক জায়গায় আওয়ামী ষড়যন্ত্রকারীরা চুরি চারামি করতে চেয়েছে, আলেমরা প্রতিবাদ করেছে, সবাই বলেছে গ্রেপ্তার করো। বাংলাদেশের যে কোনো ইস্যুতে দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেমরা মাঠে নামে। এই 5ই আগস্টের পূর্বেও আলেমরা মাঠে নেমেছে, ফ্যাসিবাদের পতনের জন্য আলেমরা মাঠে নেমেছে। আলেমের কি স্বার্থ আছে? তারা কি মন্ত্রিত্ব চায় না এমপিত্ব চায় নাকি তারা কি জন্য? কিছুই না, তারা চায় শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। সেই আলেমদের বিরুদ্ধে এই তুরিন আফরোজরা বিশাল ভলিউম তৈরি করে তারপরে এরকম করে রিপোর্ট করেছে। সেই তুরিন আফরোজ গতকালকে গ্রেপ্তার হয়েছে। এই তুরিন আফরোজকে গ্রেপ্তারের জন্য আমি আহ্বান জানিয়েছিলাম আওয়ামী লীগের আমলে। এরা সমাজের কীট, বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার একটি মূল কাজ হচ্ছে এই তুরিনদের কাজ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক। গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত 1.5 বছরের বেশি সময় ধরে চলছে, সেটির প্রতিবাদে আমরা আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি। আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আসছে 12 এপ্রিল শনিবার বিকাল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। আসসালামু আলাইকুম। আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা, আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না। আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে। তাই শাহবাগে আমি যাব শনিবার 3টায়। আপনারা যারা আশেপাশে আছেন, যারা যোগ দিতে পারেন, এই শনিবার 3টায় আপনারা জয়েন করেন। আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই যে উই আর ফর প্যালেস্টাইন, উই উইল অলওয়েজ বি ফর প্যালেস্টাইন এন্ড উই উইল বি উইথ প্যালেস্টাইন টিল দি ভেরি এন্ড ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে আগামী শনিবার 12 তারিখ বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করা হয়েছে, গাজা লং মার্চ, যেখানে আমি সশরীরে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ এবং দেশবাসীকে, সারা দেশের যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো মতাদর্শের সবাইকে, দেশের প্রত্যেক অঞ্চলে, প্রত্যেক পরিবারে, প্রত্যেক ব্যক্তিকে আমি আহ্বান করছি এই মুভমেন্টে অংশগ্রহণ করার জন্য। এই ফিলিস্তিন ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপামর মুক্তিকামী ছাত্র জনতা আগামী 12 এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি। জুলাইয়ে যেভাবে দেশের আপামর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে, দেশের আপামর ছাত্র জনতাকে আগামী 12 এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে 12 এপ্রিল শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত মার্চ ফর গাজা, মার্চ ফর ফিলিস্তিন। বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আছি, আপনাদেরকেও দাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে, গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে, এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে, এই জেনোসাইডের বিপক্ষে আগামী 12 এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে। এই মুভমেন্টে আগামী শনিবার 12 এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাআল্লাহ। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউ হয়ে পুরা দেশবাসী দল মত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজ ফিলিস্তিনের মানুষেরা কষ্টে আছে। সমগ্র পৃথিবীর সকল মানুষের, সকল মুসলিম শাসকদের চোখের সামনে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম গণহত্যা চালানো হয়েছে গত 1.5 বছর যাবত। প্রায় 50,000-এরও বেশি নারী, পুরুষ, শিশু, এমনকি হাসপাতাল ও শিক্ষা কেন্দ্র করে হাই দেওয়া হয়নি। বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ ওঠানো আমাদের ইমানি ও নৈতিক দায়িত্ব। বাংলাদেশে আগামী 12 এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে, যা একটি জাতীয় আয়োজন। বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক নিজে অংশগ্রহণ করছি। আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে, তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, আমরা কাঁদছি। আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না, কেবল বিলাপ করছি, আর্তনাদ করছি। আমাদের অবশ্যই তাদের পক্ষে সলিডারিটি জানানো দরকার, তাদের পক্ষে আমাদের প্রতিবাদ করা দরকার, আমাদের মত, আমাদের বক্তব্যগুলো অবশ্যই উপস্থাপন করা দরকার, বিশ্ব মিডিয়ায় সেগুলো যাওয়া দরকার। এটুকু কিন্তু একটা প্রেশার, এক ধরনের প্রেশার। কমপক্ষে আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা এটুকু করেছি আমাদের সামর্থ্যের মধ্যে। আর সেই উদ্দেশ্যেই ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের অধীনে আগামী 12 তারিখ অর্থাৎ শনিবার, আগামী 12 তারিখ শনিবার ঠিক দুপুর 3টায়
শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম থাকবেন। আপনারা অবশ্যই আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়নবাদী ইসরায়েল গাজাতে গত 1.5 বছর ধরে গণহত্যা চালাচ্ছে। একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা গাজার সমর্থনে, গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল 3টায়, এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব, যেটা শেষ হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে। ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের গাজায় গণহত্যার বিরুদ্ধে আগামী 12 তারিখ যে বিক্ষোভ কর্মসূচি হবে আমি তার সাথে সহমত করছি। আমি এই বিক্ষোভের সাথে অংশগ্রহণ করার আহ্বান জানাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামী 12 এপ্রিল শনিবার বিকাল 3টায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা নামক একটি বিক্ষোভ মিছিল ও গণজমায়েত। উক্ত বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত গিয়ে সমাপ্ত হবে ইনশাল্লাহ। এতে আমি উপস্থিত থাকবো ইনশাল্লাহ এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আপনি উপস্থিত থাকুন, অন্যদেরকে উপস্থিত থাকার জন্য উৎসাহ প্রদান করুন। ডক্টর ইউনূস সরকারের অভূতপূর্ব নজিরবিহীন সিদ্ধান্ত। রাজনৈতিক দল হিসেবে বিএনপির আলাদা কোনো গুরুত্ব থাকছে না। দর্শক, খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ আলাদা। দেখেন, সংস্কার হবে কিংবা সংস্কার হবে না, এতে রাজনৈতিক দল বিএনপি বাগড়া বাজাচ্ছে, তারা সব জায়গায় আপত্তি করছে। এখন বিএনপিকে মজা করে জনগণ বলে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। সংবিধান সংস্কারে আপত্তি, সংবিধান বাতিলে আপত্তি, স্থানীয় সরকার নির্বাচনে আপত্তি, গণপরিষদ নির্বাচনে আপত্তি, চুপ্পুকে সরাতে আপত্তি, ওয়াকারুজ্জামানকে সরাতে আপত্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি। নির্বাচন ব্যবস্থা সংস্কারেও 27টা প্রস্তাবের মধ্যে তারা 26টা দ্বিমত পোষণ করেছে আর একটায় একমত পোষণ করেছে, জাতীয়তাবাদী আপত্তি পার্টি। এখন বিএনপি ভেবেছিল যে আমরা একটা রাজনৈতিক দল, আর ডক্টর ইউনূস তো বলেছে যে সংস্কার বা এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐকমতের ভিত্তিতে হবে, অথবা নির্বাচন বা নানান বিষয়ে বারবার ঐকমতের কথা বলছে। আমরা বা বিএনপি বা সবাই ধরে নিয়েছিল ঐকমত বলতে রাজনৈতিক দলগুলোর ঐকমত। কিন্তু এটা একটা মৌলিক প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি ফেরেশতা নাকি? তাদের ঐকমতই সবকিছু কেন? জনগণ কেন স্বাধীনভাবে রাজনৈতিক দলে ঊর্ধ্বে উঠে মতামত দিতে পারবে না? ডেমোক্রেসি কি বলে? জনগণই তো সবার উপরে। কিন্তু এতদিন এমন একটা ভাব ছিল যে জনগণ কি, রাজনৈতিক দলগুলোই জনগণ, তারা যেটা বলবে, 2-4 জন, সালাউদ্দিন, মির্জা ফখরুল, এই নজরুল ইসলাম, এই 3 জন যেটা বলবে ঐকমত কমিশন, ওটাই জনগণ। আর এদিকে গোলাম পরোয়ার, ডাক্তার তাহের, এরা যেটা বলবে ওটাই জনগণ। না, জনগণ এদের সাথে একমত নাও হতে পারে। অতএব ঐকমত নানান বিষয় সংস্কারে কিংবা নির্বাচনে ঐকমত হওয়া বলতে আমরা যেটা বুঝাই বা এতদিন যেটা বুঝতাম যে রাজনৈতিক দল। এখন জামাত, এনসিপি, অন্যান্য দলের ক্ষেত্রে আপত্তি নেই, কারণ তারা সংস্কারে আপত্তি করছে না, তারা সংস্কারের পক্ষে আপত্তি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী আপত্তি পার্টি অথবা টেম্পোস্টান পার্টি। এখন এদের আপত্তিতে কিছু আসবে যাবে না, এটা চমৎকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। দেখেন, কিছু বলারই থাকবে না এদের। বিএনপি কিছু বলার স্পেসই পাবে না তাদের মতের বিরুদ্ধে গেলে। কিভাবে? একটা চমৎকার খবর, সেটা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন সর্বস্তরের মানুষের মতামত জরিপ করবে, সর্বস্তরের মানুষের মতামত নেবে। সাপোজ সংবিধান বাতিল না গ্রহণ, গণপরিষদ নির্বাচন না জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, নানান প্রশ্ন বা সংস্কার বিষয়ে জাতীয় যেসব বিষয়ে ঐকমত হওয়া দরকার, এই যে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন, এই বিষয়ে ঐকমত হওয়া দরকার, যেসব বিষয়ে ঐকমত হওয়া দরকার সেগুলোতে শুধু রাজনৈতিক দলের না, সর্বস্তরের মানুষের মতামত নিশ্চিত করতে জরিপ শুরু করার কথা বলা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এখন দেখেন খেলাটা কোন জায়গায়, খেলা জমে যাচ্ছে, বিএনপির চালাকি আর থাকছে না। সাধারণ মানুষ, অধিকাংশ মানুষ যেটা বলবে তার উপরে বিএনপি যাই বলুক কোনো গুরুত্ব আছে? সাপোজ আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, জাতীয় ঐকমত্য দরকার। এখন অলরেডি কিন্তু একটা জরিপ হয়েছে, বিবিএস করেছে, যেখানে 65% মানুষ বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। তো এখন যদি জরিপ হয় তাহলে 80% মানুষ বা তার চাইতে বেশি মানুষ বলবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। এখন 80% মানুষ বলবে স্থানীয় সরকার নির্বাচন চাই আগে, বিএনপি বাদে জামাত, এনসিপি, চরমোনাই সব রাজনৈতিক দলগুলো বলবে যে আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। এখন বিএনপি তার বিরুদ্ধে কিভাবে কি করবে? ঠিক আছে, জামাতকে গালাগালি করুক যে স্থানীয় সরকার নির্বাচন আগে যারা চায় যারা রাজাকার, মানলাম। কিন্তু 80% জনগণ বা অলরেডি 65% জনগণ চেয়েছে, তারা কি রাজাকার? কি করবে? মানে সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে? অধিকাংশ জনগণ যেটা বলবে সেটা। অতএব বিএনপির এই চালাকির খেলা, এটা ডক্টর ইউনূস সরকার খেয়ে দিচ্ছে। এটা অভূতপূর্ব নজিরবিহীন সিদ্ধান্ত যে বাংলাদেশে কোনো ডিসিশন মেকিং এ এভাবে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করা হয়নি। কিন্তু এখন থেকে ডক্টর ইউনূস সরকার অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যক্ষ গণতন্ত্র চর্চা করবে, সরাসরি জনগণের মতামত দিবে। সাধারণত রিপ্রেজেন্টেটিভ, জনগণের প্রতিনিধিরা ডিসিশন নিত, কিন্তু না, এবার ডিরেক্ট ডেমোক্রেসি চর্চার একটা। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।